সেশন বাই সেশন যেহেতু টেস্ট আসলে খুব গুরুত্বপূর্ণ, মিরপুরে আমরা জানি ফার্স্ট সেশনটা সেট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা করেছিলেন দুই ওপেনার বেশ ভালোভাবে, এরপর আবার মনে হয় যে মানে যে টানা একটু বাউন্ডারি না পাওয়া সবকিছু মিলিয়ে তারাও আসলে কিছু হয়তো অবসাদে ভুগছিলেন, সেই সুযোগটা নিয়েছে আয়ারল্যান্ডের বোলাররা। বাট এরপরও যে অভিজ্ঞতা দিয়েই তারপর আসলে বড় বড় কিছু পার্টনারশিপ হয়েছে, সেখান থেকে বাংলাদেশের কামব্যাক। টসটা খুব ভাইটাল ছিল এই ম্যাচে, মিরপুরে বিশেষ করে টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মিরপুরে আপনি কখনোই চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে চাইবেন না। সিলেটে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হতো, সেটা বাংলাদেশ এড়িয়ে গেছে বিকজ বাংলাদেশ সেকেন্ড ইনিংসে বড় একটা লিড নিয়েছে, ইনিংস ব্যবধানে জয়টা এসেছে। এবং এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে টসটা নাজমুল হোসেন শান্ত জিতেছেন এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন। এবং দুই ব্যাটারই কিন্তু আমরা দেখেছি অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপ নিয়ে ব্যাটিং করেছেন। যখন দুই পেসার নতুন বলটা কাজে লাগাচ্ছিলেন, কার্টিস ক্যাম্পার ইজ এ পার্ট টাইমার, তাকে ছাড় দেননি। একজন পেসার নীলকে খেলাচ্ছে আয়ারল্যান্ড, বাকি দুই পেসার ম্যাকব্রাইন এবং ম্যাকার্থি এবং ইয়াংকে কিন্তু আজকের ম্যাচে ড্রপ করা হয়েছে। বাংলাদেশ একাদশে দুটো পরিবর্তন এসেছিল, দুই পেসারকে ড্রপ করে খালেদ এবং এবাদতকে খেলানো হচ্ছে। তো সব মিলিয়ে বাংলাদেশের টার্গেট ছিল শুরুতে রান করা, শুরুর 10-15টা ওভার কাজে লাগানো, এরপরে সময়ের সাথে সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া। সেই কাজটা দুই ওপেনার করেছেন। তবে ব্যাড লাক যে দুজনই 30-এর ঘরে গিয়ে আউট হয়েছেন, একজন 34 করেছেন, একজন 35 করেছেন। আপনি আবার স্ট্রাইক রেট যদি দেখেন, সাদমানের স্ট্রাইক রেট প্রায় 80, আবার জয়ের স্ট্রাইক রেট 40-এর ঘরে। তো জয়কে কিন্তু ম্যাকব্রাইন অনেকটা ফাঁদ পেতেই আউট করেছেন। আমরা যদি জয়ের ইনিংসটার কথা বলি, স্ট্রাইক রেটটা তার একটু লোয়ার এন্ডে ছিল, 39.53, একটু রানের জন্য খাচ্ছিলেন, স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না এবং বড় শট খেলতে গিয়ে মিড অফে তিনি ক্যাচ তুলে দিয়েছেন। শান্তর কথা যদি আপনি বলেন, আগের বলে ছক্কা মেরেছেন, পরের বলে গিয়ে বোল্ড হয়ে গেছেন। তো ওই জায়গায় কিছু ল্যাকিংস ছিল দুই ওপেনারের। একজন যদি টিকে যেতেন হয়তো দিনটা আলো ভালো কাটতে পারতো। তবে দিন শেষে ফার্স্ট সেশনে আপনি যখন 100 রানে 3 উইকেট হারাবেন, তখন ইভেন একটা সেশন গেছে আপনার, আপনি বোর্ডে যথেষ্ট রান জমা করতে পেরেছেন। তবে 3টা উইকেট ক্রুশাল ছিল আয়ারল্যান্ডের, যে 3টাই ম্যাকব্রাইন নিয়েছেন। তো ওই জায়গায় মনে হচ্ছিল যে ম্যাচটা সমান সমান। আপনি যদি সেকেন্ড সেশনে আর্লি দুটো একটা উইকেট হারিয়ে ফেলতেন, আপনি 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলছেন, আপনি বিপদে পড়তে পারতেন। মুশফিক, মুমিনুল দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সেকেন্ড সেশনে কোনো উইকেট হারাতে দেননি এবং ওই সেশনটাই পুরো ম্যাচটাকে বাংলাদেশের দখলে নিয়ে এসছে। থার্ড সেশনে আয়ারল্যান্ড কিন্তু সুযোগ তৈরি করেছে, 3টা ক্যাচ তারা ড্রপ করেছে, 3টা চান্স তারা মিস করেছে। সেখান থেকে যদি দুটাও তারা কাজে লাগাতে পারতো, এখনও কিন্তু আপনি বলতে পারতেন যে ম্যাচটা ইভেনলি পয়েজড। এখন আমরা বলছি যে ম্যাচটা টাইগারদের হাতে বা বাংলাদেশের দখলে। আপনি যদি আর দুটা উইকেট হারাতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা বলতে পারতেন না। মুমিনুলকে ক্রেডিটটা দিতে হবে যে আগের ম্যাচেও 80-র ঘরে একটা ইনিংস খেলেছেন, এই ম্যাচে হাফ সেঞ্চুরি করছেন। তবে অনেকদিন ধরে তিনি সেঞ্চুরি পাচ্ছেন না, তার একটা সেঞ্চুরি আসলে প্রাপ্য হয়ে গেছে। তবে পার্সোনালি আমি মনে করি যে এখান থেকে বাংলাদেশের আসলে 450 রান টার্গেট করা উচিত, কারণ মিরপুরে উইকেট বলতে আমরা যেটা বুঝি, এই উইকেটে কিন্তু সে ধরনের ডেমন আমরা দেখিনি, সে ধরনের টার্ন বা আনইভেন বাউন্স এখনো পর্যন্ত চোখে পড়েনি। সেকেন্ড ডেতেও উইকেটটা ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো থাকবে। তো এখান থেকে 292, 4 উইকেট, অবশ্যই দিনটা বাংলাদেশের 400-র উপরে রান আসলে করা উচিত এখান থেকে, নতুবা আয়ারল্যান্ডের হয়তো কামব্যাক করার একটা সুযোগ থাকেই। নর্মালি আমরা যখন আপনি আপনার মিট শো করছিলেন সকালে, সেটা দেখছিলাম যে সেখানে মানে আপনার কথা বলছিলেন যে 270-80 যদি করা হয় মিরপুরের উইকেটে, ইন জেনারেল আমরা যেটা জানি যে আপনাকে 300 অনেক ভালো একটা স্কোর আপনার দাঁড় করানোর জন্য। কিন্তু ওই যে আজকে যত খেলা গড়িয়েছে তত বোঝা গেছে যে এটা ব্যাটিং সহায়ক একটা পিচ হয়েছে এবং সেখানে ব্যাটাররা সুবিধা পাচ্ছে, ব্যাটাররা খেলতে। যদিও শুরুর দিকে আমাদের ওপেনাররা স্ট্রাগল করেছে কিছুটা, বাট পরের দিকে তো আসলে বেশ ভালোভাবেই সেটা মানিয়ে নিয়েছে সবাই। এবং 4 উইকেট এবং 300, এখন আপনার মনে হয় যে 400-450টা মানে বেটার হবে, বাংলাদেশের জন্য সেফ হবে না? এটা কি আসলে উইকেটের উপর নির্ভর করে? আনটিল অ্যান্ড আনলেস দুটা দলই একই উইকেটে খেলছে না, ততক্ষণ পর্যন্ত আপনি উইকেটটাকে খুব বেশি জাজ করতে পারছেন না। এখন আয়ারল্যান্ডের কিন্তু দুর্বলতা হচ্ছে তাদের বোলিং, তাদের বোলিংটা খুব বেশি শক্ত না, তাদের ব্যাটিং কিন্তু যথেষ্ট স্ট্রং। আপনি যদি দেখেন, টেক্টর আছেন, বালবিনি আছেন, স্টার্লিং আছেন, ক্যাম্পার আছেন, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলটার মধ্যে কিন্তু আছে। এবং আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশের সাথে সিলেটে প্রথম টেস্ট হারের আগে ব্যাক টু ব্যাক 3টা টেস্ট জিতেছে, জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়েকে হারিয়েছে, আফগানিস্তানের সাথে তারা জিতেছে। তাদের ব্যাটিংটা তাদের মূল শক্তির জায়গা, তবে বোলিংয়ে তাদের ঘাটতি আছে, সেটা তাদেরকে কিছুটা হলেও আসলে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এবং আমরা আয়ারল্যান্ডকে জানি যে তারা মিরপুরের উইকেট সম্পর্কে তাদের ধারণা আছে। একটা টেস্ট যদিও খেলেছে 2 বছর আগে, তাও সেটা খেলেছিল, কিন্তু সেখানেও কিন্তু তাদের বোলারদের থেকে ম্যাকব্রাইনের 6 উইকেট ছিল, ব্যাটারদের থেকে সেঞ্চুরিও ছিল। সো মিরপুরের উইকেটটা মোটামুটি বেশ ভালোভাবে জানা আছে এবং সিলেট থেকে কিছুটা এক্সপিরিয়েন্স সবার সাথে খেলে গ্যাদার করে এসেছে।
মানে আয়ারল্যান্ড আপনাকে আসলে কোন শেপে দেখতে মনে হয়েছে? আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই যে একটা কার্ড প্লে করা হলো যেখানে 100 রানে 3 উইকেট ছিল, ম্যাকব্রাইনের 3টা উইকেটই ম্যাকব্রাইনের নামের পাশে। তবে দিন শেষে ওই ম্যাকব্রাইনই কিন্তু উইকেট পেয়েছেন, 3টার সাথে তিনি আরও একটা উইকেট যোগ করেছেন, 4টা উইকেটই তার নামের পাশে। 3.15 ইকোনমিতে তিনি বল করেছেন, 82 রান খরচ করেছেন। তবে অন্য বোলাররা কেউই কিন্তু উইকেট পাননি। এই ম্যাকব্রাইন ফার্স্ট টেস্টে কিন্তু আবার খুব ভালো করতে পারেনি, মাত্র একটা উইকেট পেয়েছিলেন শান্তর 2 ইনিংস মিলিয়ে। হামফ্রিজ সেখানে আবার তার 5 উইকেট ছিল। হোয়ের আজকে ডেবিউ হয়েছে, লেগ স্পিনার, তো ভ্যারিয়েশন আছে দলটায়, রাইট আর্ম অফ স্পিনার আছে, লেফট আর্ম অফ স্পিনার আছে, লেগ স্পিনার আছে। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে তারা আসলে কনসিস্টেন্টলি এক জায়গায় বল করতে পারেনি, চাপটা ধরে রাখতে পারেনি। ব্যাটাররা রানের জন্য ছুটেছেন এবং যখন আপনি রান করছেন, সিঙ্গেল ডাবলস রেগুলারলি আদায় করছেন, ফিল্ডটাকে তারা স্প্রেড করে দিয়েছে, সেই জায়গায় কিন্তু দলটা পিছিয়ে গেছে। একদমই তাই। এবং সেই সাথে বাংলাদেশের ইনিংস নিয়ে কথা বলেছি আমরা, মুশফিক নিয়ে তো অনেক কথা হয়েছে। লিটনেরও তো 3000 রান পূর্ণ হলো টেস্টে, তারও একটা রেকর্ডের দিন ছিল এবং লিটন এই মুহূর্তে 47-এ আছেন, তিনিও 50 সামনে দাঁড়িয়ে আছেন। কালকের দিনটাতে আসলে কি মনে হয় যে লিটনেরও সেঞ্চুরির দিকে যাবার একটা সম্ভাবনা থাকবে কিনা? কালকের দিনের কথা যদি আপনি বলেন যে এখান থেকে আসলে কি হতে পারে, এখান থেকে আপনি লিটন একটা সেঞ্চুরি করুক, মুশফিকের সেঞ্চুরিটা পূর্ণ হোক, এটাই আমরা হয়তো চাইবো। লিটনের কথা যদি আপনি বলেন 47 রানে অপরাজিত আছেন, গেল টেস্টেও তিনি ভালো করেছেন, তার স্ট্রাইক রেটটা সবসময় আসলে ভালো থাকে। 54.65 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 86 বল মোকাবেলা করেছেন এবং তিনিও কিন্তু উইকেটে থিততে সময় নিয়েছেন। সময় নেওয়ার পরেই আমরা দেখেছি যে স্ট্রাইক রোটেট করে খেলেছেন। বাংলাদেশি ব্যাটার আজকে যে খুব বেশি বাউন্ডারির পেছনে ছুটেছেন তা কিন্তু না, স্ট্রাইক রোটেশনটা খুব ভালো ছিল এবং স্ট্রাইক যখন আপনি রোটেট করবেন প্রতিপক্ষের উপর চাপ বাড়বে। আপনি যখন একজন বোলারের 6টা বল ব্যাক টু ব্যাক ফেস করবেন তখন কিন্তু আপনার উপর চাপ ক্রিয়েট হবে। আপনি যখন 2 বল পরে একটা সিঙ্গেল নিয়ে নেবেন তখন বাকি 3টা বলের চাপ কিন্তু আরেক ব্যাটসম্যানের উপর চলে গেল। তো ওই জায়গায় বাংলাদেশ খুব ভালো করেছে। তবে দ্বিতীয় দিনের সকালে আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটু দেখে খেলা উচিত। এখনও আপনাকে 400 রানের পেছনে ছোটা উচিত। টেস্ট ম্যাচ, মিরপুরের উইকেট, ইউ নেভার নো কখন কি হয়। আপনি 30 রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারেন, সেটাকে দূরে সরিয়ে আপনাকে অ্যাসেস করা জরুরি। আর্লি মুভমেন্ট কিন্তু বোলাররা পায়, পেস বোলাররা, সেটাকে ট্যাকেল করে আপনি যদি প্রথম ঘন্টাখানেক পার করে দিতে পারেন আপনার জন্য কাজটা তখন অনেক সহজ হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.